আচ্ছা দেখো, আজকে আমাদের ওই হাইড্রোস্ট্যাটিক্স বা যে অ্যাটমসফেরিক প্রেশার, এটা সেকেন্ড ক্লাস। দেখো, এর আগের দিন আমরা দেখেছি যে তরলের একটা নির্দিষ্ট বিন্দুতে তার যে প্রেশার, সে প্রেশারের ইকুয়েশনটা, ঠিক আছে। এবার এখানে দেখো, কালকে আমরা যে এর আগের ক্লাসে যে প্রেশারের ইকুয়েশন, সেই প্রেশারের ইকুয়েশন কি দেখেছি? P = H/ρg, অর্থাৎ তরলের একটা নির্দিষ্ট গভীরতায় বা নির্দিষ্ট একটা বিন্দুতে ওই যে প্রেশার, সে প্রেশারের ইকুয়েশন P = কত? H/ρg। এবার যদি সেই জায়গাটায় একটা অ্যাটমসফেরিক প্রেশার বা বায়ুমণ্ডলীয় চাপ, সেই বায়ুমণ্ডলীয় চাপটা যদি ধরো উপস্থিত থাকে, তাহলে সেই তরলের ওই নির্দিষ্ট গভীরতায় প্রেশারের যে ইকুয়েশন, সেই প্রেশারের ইকুয়েশন যদি তোমার ধরো P' হয়, তাহলে সেই P' = কী হবে? বায়ুমণ্ডলীয় চাপ। সেই বায়ুমণ্ডলীয় চাপ তুমি ধরে নিলে কত? m। সেই সঙ্গে সঙ্গে ওই H উচ্চতা বিশিষ্ট যে জলস্তম্ভের চাপ, সেটাও কি কাজ করবে, ঠিক আছে। তাহলে এটা মনে রাখবে, যদি বায়ুমণ্ডলীয় চাপ থাকে তাহলে তখন ওই বায়ুমণ্ডলীয় যে চাপ, সেই চাপটাও কি ওখানে কাজ করবে, অর্থাৎ টোটাল একটা প্রেশার, সেই প্রেশার থাকবে বায়ুমণ্ডলীয় চাপ আর H উচ্চতা বিশিষ্ট যে তরল স্তম্ভ, সেই তরল স্তম্ভের যে চাপ, সেটা কি কাজ করবে, ঠিক আছে। এবার আরেকটা বৈশিষ্ট্য ছিল যে তরলের একটা নির্দিষ্ট বিন্দুতে তরল যে চাপটা দেয়, সেই চাপটা সমান, এবং সেই চাপটা কি হবে? চারিদিকে একই পরিমাণে দেবে, অর্থাৎ প্রত্যেকটা দিকে তরলের যে চাপ, সেই চাপটা কি হবে? সমান হবে, ঠিক আছে। এরপরে যেটা আমরা দেখব যে ভেলোসিটি অফ ইফ্লাক্স, ঠিক আছে। দেখো, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা ভালো করে মনে রাখবে। ভেলোসিটি অফ ইফ্লাক্স, দেখো এটা কি? ধরো একটা তুমি পাত্র নিয়েছো, এরকম এটা একটা পাত্র, এটাতে তুমি ধরে নাও একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত কি একটা তরল আছে। এবার ধরো এই যে তরলের এই পাত্রটা, সে পাত্রটার পাশে বা একেবারে নিচে যদি তুমি একটা ধরো ছিদ্র করে দাও, তুমি ধরে নাও এখানে একটা ছিদ্র করে দিলে, তাহলে একটা নির্দিষ্ট ভেলোসিটিতে এই ছিদ্র দিয়ে কি হবে? তরল নির্গত হবে। তুমি ধরে নাও এই যে পাত্র, সেই পাত্রটার H গভীরতায় একটা ছিদ্র করেছো, তাহলে ওই ছিদ্র দিয়ে কি হবে? জল পড়বে। এবার ওই যে জলটা পড়ছে তার ভেলোসিটি কত হবে? সেই ভেলোসিটিটাকে বলা হচ্ছে কি তরলের নির্গমন বেগ বা ভেলোসিটি অফ কি ইফ্লাক্স, ঠিক আছে। এবার আমরা বার করব সেই নির্গমন যে বেগ, সে বেগের ভ্যালুটা কত হবে। দেখো তাহলে এখানে এটা আমরা বাস্তবে দেখতে পাই যে এখানে এই যে ছিদ্র, সেই ছিদ্রটা যত বেশি নিচে করা হবে, তত ওর যে ভেলোসিটি, সেই ভেলোসিটিটা কী হবে? বেশি হবে, এবং আস্তে আস্তে তরলের যে তল, সেই তলটা কী হবে? নিচে নামবে, এবং যত নিচে নামবে ওই তরলের যে ভেলোসিটি, সেই ভেলোসিটিটা কী হবে? আস্তে আস্তে কমতে থাকবে, ঠিক আছে। তুমি ধরে নাও, দেখো এখানে আমরা H মানে গভীরতায় একটা কি করেছি? ছিদ্র করেছি। তাহলে এইখানে এই যে বিন্দু, সেই বিন্দুতে কি করবে বা কি কাজ করবে? একটা তরলের চাপ কাজ করবে। তাহলে দেখো H গভীরতায় তরলের চাপ কত হবে? H গভীরতায় চাপ, এটা সমান দেখো হবে H/ρg, অর্থাৎ ওই যে তরলটা আমরা নিয়েছি, সেই তরলের ঘনত্ব যদি রো হয়, তাহলে ওই H গভীরতায় যে প্রেশারটা কাজ করবে, সেই প্রেশারের যে ভ্যালু, সেই প্রেশারের ভ্যালু কী হবে? H/ρg। এবার দেখো, যেহেতু এখানে প্রেশারটা আছে, আমরা জানি তরলের যে প্রেশার একটা নির্দিষ্ট বিন্দু থেকে চারিদিকে সমানভাবে কাজ করবে, তাহলে ওই প্রেশারটাই কি করবে? ওই যে জল, সে জলটাকে কি বাইরের দিকে বার করতে সাহায্য করবে। তাহলে এখানে যেহেতু একটা প্রেশার আছে, সেই প্রেশার আর ওই যে ছিদ্রটা, দেখো ছিদ্রটা কি আছে? নির্দিষ্ট একটা ক্ষেত্রফল আছে। তাহলে ওই প্রেশার ইনটু আমরা যদি ওই ক্ষেত্রফল দিয়ে গুণ করি, তাহলে কি পাবো? একটা ফোর্স পাবো। সেই ফোর্সটা কি করবে? ওই যে তরল, সেই তরলটাকে কি নির্গত করবে, ঠিক আছে। তাহলে দেখো এইখানে এই দিক দিয়ে কি নির্গত হচ্ছে? তাহলে এখানে দেখো H পরিমাণ কি হচ্ছে? একটা নির্দিষ্ট পরিমাণে জল যদি ধরো এতদূর পর্যন্ত পুরোটা বেরোলো, তাহলে এতদূর পর্যন্ত কতক্ষণ পর্যন্ত তরলটা বেরোবে? যতক্ষণ পর্যন্ত জলের লেয়ারটা কি এই জায়গাটায় আসবে, তাই তো। তাহলে দেখো এইখানে যে জলটা নামছে, সে নামার জন্য কি একটা কৃতকার্য করতে হচ্ছে, বা কৃতকার্য হচ্ছে কেন? কারণ এইদিকে একটা ফোর্স কাজ করছে, আর এইদিকে তুমি ধরো না টোটাল জল নামা পর্যন্ত কতটা সরণ হবে? H পরিমাণে সরণ হবে। তাহলে এখানে মোট যে কৃতকার্য, সেই কৃতকার্য কত হবে? তাহলে দেখো কৃতকার্য, তাহলে কৃতকার্য সমান আমরা কি জানি? কৃতকার্য সমান হচ্ছে বল ইনটু কি সরণ,
তাই তো? কৃতকার্য সমান, এটা আমরা জানি বল ইন্টু সরণ। এবার দেখো বল, সে বল ইকুয়ালটা আমরা কি লিখতে পারি, চাপ ইন্টু কি ক্ষেত্রফল, এটা লেখা যাবে, তাই না? বল ইকুয়াল টু চাপ ইন্টু ক্ষেত্রফল ইন্টু এখানে কি আছে, সরণ আছে, ঠিক আছে? তাহলে দেখো এখানে চাপ ইন্টু এখানে দেখো ক্ষেত্রফল ইন্টু সরণ, সেটাকে আমরা কি লিখতে পারি, আয়তন লিখতে পারি। ক্ষেত্রফল ইন্টু সরণ, এইটা ইকুয়াল টু কত, আয়তন, ঠিক আছে? তাহলে এটা ইন্টু কত, আয়তন। এইবার তাহলে দেখো যে একক আয়তনে যদি আমরা কৃতকার্য বার করি, তাহলে সেই একক আয়তনে কৃতকার্য কত হবে। এবার দেখো যদি আয়তনের ভ্যালু কত হয়, 1 হয়, যদি আয়তন এর ভ্যালু কত 1 হয়, তাহলে তখন দেখো যে কৃতকার্য, সেই কৃতকার্যটা কার সঙ্গে সমান হচ্ছে, তখন কৃতকার্য এটা সমান কি, চাপ, ঠিক আছে? এইবার দেখো এখানে এই কৃতকার্য ভ্যালু কত হবে, যেহেতু এটা আস্তে আস্তে নিচের দিকে নামছে, তাহলে সেই কৃতকার্যটা কি হবে, তার গতিশক্তির সঙ্গে সমান হবে। কেন? কারণ এ যেহেতু গতিবেগ নিয়ে বেরিয়ে যাচ্ছে, কারণ দেখো এইখানে যে জলটা আমরা তুলেছি, পাত্রে ভরে রেখেছি, তাহলে সেই পাত্রে জলটা ভরতে আমাদেরকে কি করতে হচ্ছে, একটা কৃতকার্য করতে হয়েছে। সেই কৃতকার্যটা ওর মধ্যে কি হবে, স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকবে। এবার যখনই এটাকে আমরা ছেড়ে দেব, ওই স্থিতিশক্তিটা কি হয়ে যাবে, তখন গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। সেই গতিশক্তি নিয়েই তখন কি করবে, ওইটা বেরিয়ে যাবে। তাহলে এইবার এখানে এই আয়তন যদি 1 হয়, তাহলে তখন তার গতিশক্তি কত হবে। দেখো আমরা জানি গতিশক্তির ইকুয়েশন, এটা ইকুয়াল টু কি হয়, হাফ এম ভি স্কয়ার, ঠিক আছে? এবার দেখো এটাকে আমরা লিখতে পারি এম, সেই এম ইকুয়াল টু আবার কত, এম ইকুয়াল টু দেখো রো বাই ভি ইন্টু কত, ভি স্কয়ার। দেখো এখানে ক্যাপিটাল ভিটাকে আয়তন, এবার এখানে আয়তন, সেই আয়তনটা কত আমরা ধরেছি 1, তাহলে ভি ইকুয়াল টু যদি ধরো 1 হয়, তাহলে তখন গতিশক্তি দেখো কত হবে, হাফ রো ভি স্কয়ার। তাহলে দেখো এই যে গতিশক্তি, এই গতিশক্তিটা কৃতকার্যের সঙ্গে সমান হবে, আর এই কৃতকার্যটা আবার কার সঙ্গে সমান হবে, চাপের সঙ্গে যদি সমান হয়, তাহলে ওই দুটো ইকুয়েশন যদি আমরা ইকুয়াল করে দিই, তাহলে ওখান থেকে দেখো ভি এর ভ্যালু পেয়ে যাবে। অর্থাৎ এখানে দেখো যে হাফ রো ভি স্কয়ার, এটি ইকুয়াল টু কি হবে, এইচ রো জি। তাহলে এখান থেকে দেখো রো রো কেটে গেল, এখান থেকে ভি স্কয়ার, সে ভি স্কয়ার ইকুয়াল টু 2এইচ জি, বা এখান থেকে দেখো ভি, সে ভি ইকুয়াল টু কত, রুট ওভার অফ 2এইচ জি। তাহলে এইটা হবে ওই যে তরলটা নির্গত হচ্ছে, সেই নির্গত তরলের কি ভেলোসিটি বা ভেলোসিটি অফ ইফ্লাক্স। দেখো এইটার প্রমাণ আরেকবারও আছে, অন্য জায়গায় আছে, টরিসেলির উপপাদ্য দিয়ে। সেখানে ওই যে বার্নৌলির উপপাদ্য, সে বার্নৌলির উপপাদ্য প্রয়োগ করে এটা করা যায়, ঠিক আছে? আবার এইভাবেও করা যায়। তাহলে কিভাবে করলাম দেখো, যে তরলটা যেহেতু নামছে, তাহলে নামতে এখানে ওর মধ্যে কি একটা পোটেনশিয়াল এনার্জি স্টোর আছে, নামার সময় কি হবে, সেই পোটেনশিয়াল এনার্জিটা কি হবে, ওর যে কাইনেটিক এনার্জি, সেই কাইনেটিক এনার্জিতে ট্রান্সফার হবে। আর নামতে গেলে কি, এখানে যেহেতু একটা সরণ হচ্ছে, কি একটা কৃতকার্য হবে, আর এইচ গভীরতায় ছিদ্র আছে, তাহলে ওখানে আমরা কি করলাম, ওর যে প্রেশার, সেই প্রেশারের ভ্যালুটা বার করলাম। এইবার এই যে ওয়ার্ক ডান বা কৃতকার্য, সেই কৃতকার্যটা কি হবে, আমরা দেখতে পাচ্ছি যে একক যদি আয়তন হয়, ইউনিট ভলিউমের ক্ষেত্রে ওই কৃতকার্যটা কার সঙ্গে সমান হচ্ছে, যে প্রেশার, সেই প্রেশারের সঙ্গে কি সমান। দিয়ে এইবার এখানে এর যে ওয়ার্ক ডান, সেই ওয়ার্ক ডানটা কি, ওর যে কাইনেটিক এনার্জি, মানে কাইনেটিক এনার্জি পার ইউনিট ভলিউম যেটা, সেইটা কথা হবে হাফ রো ভি স্কয়ার। তাহলে এই কাইনেটিক এনার্জিটা কি কার সঙ্গে সমান হবে, অবশ্যই প্রেশারের সঙ্গে সমান হবে, ঠিক আছে? তাহলে প্রেশারের সঙ্গে সমান করে দিলে এখান থেকে কি ভি এর যে ইকুয়েশন, সেই ভি এর ইকুয়েশন চলে আসবে, ঠিক আছে? দেখো এবার যেটা আমরা দেখব, যে নেচার অফ ফ্রি সারফেস অফ এ লিকুইড অ্যাট রেস্ট, অর্থাৎ স্থির অবস্থায় যদি কোনো একটা লিকুইড থাকে, তাহলে সেই লিকুইডের যে উপরিতল, অর্থাৎ ওর যে সারফেস, সেই সারফেসটা কীরকম থাকবে। দেখো এটা মনে রাখবে যে যে কোনো একটা তরল, সেই তরলটা যদি স্থির অবস্থায় থাকে, তাহলে তার যে উপরিতল, সেই উপরিতলটা সবসময় কী হবে, সমতল থাকবে। এটা আমরা ম্যাথমেটিক্যালি প্রমাণ করব। তাহলে ফার্স্টে আমরা ধরে নিচ্ছি যে স্থির অবস্থায় কোনো একটা তরল, সেই তরলের যে উপরিতল সেটা কি সমতল নেই, অসমতল, অর্থাৎ ঢেউ খেলানো আছে, ঠিক আছে? তাহলে দেখো একটা এরকম আমরা পাত্র নিলাম, সেই পাত্রে একটা তরল তুমি ধরে নাও কি আছে, এরকম ঢেউ খেলানো আছে, এবং আলটিমেট পাত্রটার জলটা কি স্থির অবস্থায় আছে। সেখানে আমরা ধরে নিচ্ছি কি, যে ওইটার যে উপরিতল, সেই উপরিতলটা কি সমতল নেই। তাহলে এবার আমরা যদি প্রমাণ করতে পারি যে
এখানে দেখো, আচ্ছা দুটো বিন্দু তুমি এখানে দেখো, এই একটা বিন্দু নাও তুমি, আর এই জায়গাটা উঁচুতে একটা বিন্দু নাও, ঠিক আছে। এবার এখানে এই তরলের মধ্যে একটা অনুভূমিক রেখা আমরা কল্পনা করলাম। সেই অনুভূমিক রেখা এইখানে, এই যে তুমি ধরে নাও এটা এ বিন্দু, আর এটার যে উচ্চতা এটা H1, আর এটা বি বিন্দু, আর এই অনুভূমিক থেকে এটার যে উচ্চতা এটা কত, H2, ঠিক আছে। তাহলে দেখো, যদি আমরা প্রমাণ করতে পারি যে H1 আর H2 সমান স্থির অবস্থায়, তাহলে তখন আমরা কি বলতে পারবো, যে স্থির অবস্থায় কোনো একটা তরল, সেই তরলের যে উপরিতল, সেই উপরিতল সবসময় কী হবে, সমতল থাকবে। মানে যদি কোনো ধরো এক্সটার্নাল ফোর্স না কাজ করে, বা এই পাত্রটা যদি গতিশীল না হয়, অর্থাৎ তার যদি কোনো ভেলোসিটি না থাকে, তাহলে এর যে উপরিতল, সেই উপরিতলটা কী হবে, সমান হবে, ঠিক আছে। এবার যদি ধরো ওটা ভেলোসিটি নিয়ে যায়, তাহলে ভেলোসিটি নিয়ে গেলে অবশ্যই তার যে উপরিতল, সেই উপরিতলটা কখনো সমতল হতেও পারে, নাও হতে পারে, ঠিক আছে। তাহলে এখানে দেখো, এখানে আমরা এই অনুভূমিক একটা রেখা, সেই অনুভূমিক রেখা এইখানে তুমি ধরে নাও এটা সি বিন্দু, আর এটা ডি বিন্দুটা আছে। তাহলে দেখো, এখানে সি আর ডি সেটাকে একটা অনুভূমিক রেখা, বা তরলের মধ্যে অনুভূমিক রেখা যদি হয়, এর আগে আমরা দেখেছি যে তরলের মধ্যে একটা অনুভূমিক রেখা নিলে, সেই অনুভূমিক রেখা অবশ্যই একটা স্থির তরলের ক্ষেত্রে অনুভূমিক রেখা নিলে তার প্রত্যেকটা বিন্দু থেকে চাপের যে মান, সেই চাপের মানটা কি হবে, সমান হবে। তাহলে দেখো, এখান থেকে যদি আমরা বার করি যে সি বিন্দুতে তরলের যে চাপ, তাহলে সি বিন্দুতে যে চাপ সেটা কত হবে, দেখো সি বিন্দুতে চাপ এটা সমান হবে H1 রো জি, ঠিক আছে। একই রকম ভাবে ডি বিন্দুতে যে চাপ, সেই চাপটা কত হবে, H2 রো জি। এবার যেহেতু এটা একটা স্থির তরল, আর এখানে এই যে তল, বা আমরা এই যে রেখা, এই রেখা যেটা কল্পনা করেছি সেটা কি একই অনুভূমিক রেখা বরাবর আছে। এবার দেখো, একই অনুভূমিক রেখা বরাবর যদি কোনো একটা, অনেকগুলো যদি বিন্দু থাকে, তাহলে সেই বিন্দুগুলোর প্রত্যেকটাতে চাপের যে মান, সেই চাপের মানটা কি হবে, সমান হবে। তাহলে অবশ্যই এখানে যে আমরা সি বিন্দু আর ডি বিন্দুতে চাপটা বার করেছি, সেই চাপের মানটা অবশ্যই কি হবে, সমান হবে। তাহলে চাপের মানটা যদি সমান হয়, অর্থাৎ এখানে কি হবে, তাহলে এখানে দেখো যে H1 রো জি এটা সমান কত, H2 রো জি। কেন? কারণ এখানে এই যে দুটো চাপ আমরা নিয়েছি, সেই দুটো কি একই অনুভূমিক রেখা বরাবর আছে। তাহলে একই অনুভূমিক রেখা বরাবর থাকলে ওই দুটো বিন্দুর যে চাপ, সেই চাপটা কি হবে, সমান হবে। চাপটা যদি সমান হয়, তাহলে এখান থেকে দেখো যে H1 এটা ইকুয়াল টু কি হবে, H2। অর্থাৎ ওখানে যে দুটো বিন্দু আমরা একটা উপরে ধরেছিলাম, মানে এটা উপরে উঠে আছে, এটা নিচে নেমে আছে, আলটিমেট এখানে H1 আর H2 এর ভ্যালু কি সমান। তাহলে H1 আর H2 এর ভ্যালু সমান মানে কি হয়, এটা একটু নিচে নামবে, এটা উপরে উঠবে, এদের যে উপরিতল, সেই উপরিতলটা কি হবে, সবসময় সমতল থাকবে, ঠিক আছে। তাহলে এটা মনে রাখবে যে যে কোনো একটা স্থির তরল, সেই স্থির তরলের যে অনুভূমিক রেখা বা উপরে যে তল, সেই উপরের তলটা সবসময় কি হবে, সমতল থাকবে, ঠিক আছে। এটা পরীক্ষায় অতটা আসে না, কিন্তু ওটা তোমরা মনে রাখবে। এরপরে যেটা আমরা দেখব যে ল্যাটারাল থ্রাস্ট, ঠিক আছে, ল্যাটারাল থ্রাস্ট। দেখো, ল্যাটারাল থ্রাস্ট বলতে কি বোঝাচ্ছে, ল্যাটারাল থ্রাস্ট অফ দ্য ফ্রি সারফেস, ঠিক আছে, অফ এ সারফেস। এক মিনিট, আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম ইন এ ইউ টিউব, ঠিক আছে, বা ইউ যে নল, সেই ইউ নলে তরলের যে সাম্য, সেই সাম্যটা আমরা দেখব, ঠিক আছে। তাহলে দেখো, ইকুইলিব্রিয়াম ইন এ ইউ টিউব, ঠিক আছে। ইউ টিউব বলতে এখানে একটা ধরো এরকম আমরা ইউ আকৃতির নল নিয়েছি এরকম, ঠিক আছে। এই ইউ আকৃতি একটা নল, সেটা ধরো এখানে একই রকম ব্যাসার্ধ বিশিষ্ট, দুই দিকটা হতেও পারে, নাও হতে পারে। এটা ধরো একটা ইউ নল, সেই ইউ নলে যে তরল, সেই তরলের যে সাম্য অবস্থা, সেই সাম্য অবস্থাটা কীরকম হবে আমরা দেখব, ঠিক আছে। তাহলে দেখো, এখানে এই যে ইউ নল, সেই ইউ নলের যে কোনো একটা দিকে যদি আমরা কোনো একটা তরল ঢালি,
তাহলে সেটা কি হবে, এটাতে ঢাললে সেটা এই দিকেও কি হবে, উঠে যাবে, তাই তো। তাহলে তুমি ধরে নাও ফার্স্টে এই যে ইউনল, সেই ইউনলের মধ্যে একটা নির্দিষ্ট তরল তুমি প্রবেশ করিয়েছো, তুমি ধরে নাও পারদ দিয়েছে, তাহলে এইদিকে যতটা উঠবে এইদিকেও ততটা উঠবে সমোচ্চশীলতা ধর্মের জন্য। তাহলে এই দিকেও ধরো অতটাই উচ্চতা কি উঠলো, সমান পরিমাণ উচ্চতা। তাহলে এখানে কি আছে, এগুলোতে ধরো পারদ দেওয়া আছে, ঠিক আছে। তাহলে ফার্স্টে এই যে ইউনল, সেই ইউনলটাতে আমরা কি করলাম, পারদ প্রবেশ করালাম, ঠিক আছে। এইবার এরপরে কি করেছো, যে পারদের উপরে অন্য একটা তরলকে এর মধ্যে প্রবেশ করালে, যেটা কি পারদের সঙ্গে মেশে না। তাহলে তুমি ধরে নাও এই দিকে দিচ্ছ, তাহলে দেখো এই দিকে যে নলটার অংশ, সে এইদিকে নলের অংশে কি হবে, পারদটা কিছুটা নিচের দিকে নামবে, আর এইদিকে কি হবে, কিছুটা উপরের দিকে উঠবে। এবার দেখো আমরা জানি পারদ যেটা, সেই পারদের যে ঘনত্ব, সেই ঘনত্বটা কি হয় সাধারণত বেশি। আর তুমি এখানে ধরে নাও যে এদিকে কেরোসিন ঢেলেছো, ঠিক আছে। এবার কেরোসিন যেটা আমরা জানি তার যে ঘনত্ব, সেই ঘনত্বটা কি কম হয়, অর্থাৎ ওটা কি অনেকটা পাতলা হয় কার তুলনায়, পারদের তুলনায়। তাহলে এখানে দেখো যে এবার যদি তুমি ঢালো, তাহলে কি ঘটনা ঘটবে, যে এখানে পারদটা কি একটা নির্দিষ্ট এ পর্যন্ত নিচে নামবে, আর এইদিকে পারদটা কি হবে, একটা নির্দিষ্ট পরিমাণে উপরে উঠবে। তুমি ধরে নাও এইখানে পারদ যতটা নামলো, তাহলে দেখো এইদিকে পারদ যতটা নামবে, এইদিকে পারদ কি হবে, ততটাই পরিমাণে কি উপরের দিকে উঠলো। আর এইদিকে কি আছে, এদিকে আমরা যেহেতু কেরোসিন ঢেলেছি, এবার দেখা যাচ্ছে কেরোসিনকে তুমি কি এতটুকু পর্যন্ত ঢেলেছো, তাহলে এইদিকে যে তরলটা আছে, এইদিকে কি তরল, কেরোসিন। এই ইউনলের যে সাম্য, এইটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে অনেক ম্যাথামেটিক্যাল প্রবলেম আসে, এটা একটু ভালো করে শোনো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ঠিক আছে। তাহলে দেখো এইদিকে আমরা যখনই কেরোসিন ঢাললাম, তখন কি হলো, এইদিকের যে এটা নলে বেশি উচ্চতা পর্যন্ত কেরোসিন থাকবে, আর এইদিকে কম উচ্চতা পর্যন্ত কি হবে, পারদ উপরে উঠবে। কেন বলো তো, কারণ কেরোসিন যেটা সেটা কি হালকা, আর এখানে পারদ যেটা, সে পারদটা হচ্ছে কি ঘন। তাহলে এখানে দেখো আমরা এই বরাবর যদি একটা রেখা কল্পনা করি, তাহলে দেখো এখানে এই যে রেখা, এটা কি একটা অনুভূমিক রেখা, তাহলে এই অনুভূমিক রেখার এই বিন্দুতে চাপ আর এই বিন্দুতে যে চাপ, সেটা পরস্পর কি হবে, সমান হবে। অর্থাৎ দেখো এখানে বেশি উচ্চতা, তাহলে যেহেতু এখানে কেরোসিন, সেই কেরোসিনের ঘনত্বটা কি কম, ওই জন্য চাপটা এর সঙ্গে সমান হতে গেলে এর উচ্চতাটাকে অবশ্যই কী হতে হবে, বেশি হতে হবে। আর এখানে যেহেতু পারদ, সেই পারদটা ঘন, তাহলে এর উচ্চতাটা কি কম হলেই দেখো চাপটা কি হবে, সমান হবে। তাহলে তুমি ধরে নাও এইখানে যে কেরোসিনটা যতটা উচ্চতা পর্যন্ত আছে, সেটা হচ্ছে H1, আর কেরোসিনের যে ঘনত্ব, সেই ঘনত্ব হচ্ছে কত, ρ1, আর পারদ যতটা এইদিকে উপরের দিকে উঠলো, সেটা হচ্ছে H2, আর এখানে পারদের যে ঘনত্ব, সেটা আমরা ধরে নিলাম কত, ρ2, ঠিক আছে। তাহলে দেখো অবশ্যই এখানে আমরা কি অনুভূমিক একটা রেখা যেহেতু কল্পনা করেছি, তাহলে এই বিন্দুতে চাপ আর এই বিন্দুতে চাপটা কি হবে, অবশ্যই সমান হবে। এবার দেখো এই বিন্দুতে যে চাপ, এই বিন্দুতে চাপটা কে দেবে, কেরোসিন, তাহলে সেই যে চাপ, সেই চাপটা কত হবে, তাহলে দেখো কেরোসিনের যে চাপ, ঠিক আছে, কেরোসিনের চাপ, এই চাপটা দেখো কত আসছে, H1 ρ1 G। আর এখানে দেখো কি করবে, পারদ চাপ দেবে এই বিন্দুতে, তাহলে দেখো পারদের যে চাপ, সেই পারদের চাপ কত হবে, তাহলে পারদের চাপ এটা ইকুয়াল টু দেখা হবে H2 ρ2 ইন্টু কত, G। তাহলে এখানে দেখো যেহেতু এটা একটা অনুভূমিক রেখা, তাহলে অবশ্যই এই দুটো চাপের প্রেসার, সেই প্রেসারের যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটা কি হবে, ইকুয়াল হবে। তাহলে এখানে দেখো দুটি বিন্দু অনুভূমিক হওয়ায় চাপের মান সমান হবে, তাই তো। তাহলে দেখো চাপের মান কি হবে, সমান হবে। তাহলে চাপ দুটো কি আমরা সমান করে দিলাম। তাহলে দেখো H1 ρ1 G এটা ইকুয়াল টু কি হবে, H2 ρ2 ইন্টু কত, G। তাহলে এখান থেকে দেখো G কেটে গেল, তাহলে H1 ρ1 এটা সমান কি, H2 ρ2, বা এখান থেকে দেখো H1 বাই H2, এখান থেকে দেখো কি আসবে, ρ2 বাই কত, ρ1, বা এখান থেকে আমরা লিখতে পারি H সমানুপাতিক কত, 1/ρ। অর্থাৎ কোনো একটা ইউনল, সেই ইউনলের তরলের যে উচ্চতা, সেই উচ্চতাটা কি হবে, তার যে ঘনত্ব, সেই ঘনত্বের কি ব্যস্তানুপাতিক হবে।
অর্থাৎ কোনো একটা তরলের ঘনত্ব যদি বেশি হয় তাহলে তার ক্ষেত্রে উচ্চতাটা কী হবে, কম হবে। আর কোনো একটা তরলের ঘনত্ব যদি কী হয়, বেশি কম হয়, তাহলে তার ক্ষেত্রে উচ্চতাটা কি বেশি। ঠিক আছে, এটা একটু ভালো করে মনে রাখবেন যে ইউ নল, সেই ইউ নলের যে সাম্য, সেই সাম্যটা। এবার দেখো এখানে আমরা যে নলটা নিয়েছি বা ইউ নলটা নিয়েছি সেটা কি, দেখো এইদিকে আর এইদিকে আর কি ব্যাসটা সমান। এবার যদি ধরো এই ব্যাসটা যদি তোমার সমান না হয় তাহলে তার ক্ষেত্রে কীরকম হবে, তুমি ধরে নাও যে ইউ নল যেটা তুমি নিয়েছো তার একদিকটা কি মোটা আর একদিকটা কি সরু, এরকম ধরো, এরকম আছে একটা ইউ নল, এরকম ধরো হলো, এরকম যদি ইউ নল হয় তাহলে তখন কীরকম হবে, তার ক্ষেত্রে কেসটা একই রকম, যে এই দিকে তাহলে একটা অনুভূমিক রেখা বরাবর যদি তুমি ইয়ে করো তাহলে এই দিকের এই বিন্দুতে চাপ আর এই বিন্দুতে চাপ কী হবে, অবশ্যই সমান হবে। তাহলে সেটা কিসের উচ্চতার উপর ডিপেন্ড, এটা একটা দেখবে। আরেকটা জিনিস বলে নিই যে উৎস্থিতিক কূট বা হাইড্রোস্ট্যাটিক্স প্যারাডক্স। ঠিক আছে, এই হাইড্রোস্ট্যাটিক্স প্যারাডক্স এটা হচ্ছে, ধরো তুমি অনেকগুলো পাত্র নিয়েছো, তুমি ধরো না এই একটা পাত্র, এটা একটা ধরো বিশাল বড় পাত্র, এটাতে এত দূর পর্যন্ত জল আছে। আর এই একটা পাত্র, এখানে এই যে পাত্রর এই অংশটা বা এই যে পাত্র, এটা কি ধরো সরু, এটাতেও কি এত দূর পর্যন্ত জল আছে। ঠিক আছে, তাহলে এইবার এটা দুটোতে ধরো তরল আছে। এবার অনুভূমিক রেখা, সে অনুভূমিক রেখার এইখানে যদি তুমি চাপ বার করো এই বড় পাত্রটার ক্ষেত্রে আর এটার ক্ষেত্রে যদি চাপ বার করো, দেখো দুটো ক্ষেত্রে প্রেশার, সেই প্রেশারের যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটা কী হবে, সেম হবে, বা প্রেশারের ভ্যালুটা কী হবে, সেম হবে। বা এখানে তুমি যদি একেবারে তরলের যে নিচের যে বিন্দু, সেই নিচের বিন্দু যদি দেখো এরকম হয়, বা যদি তুমি এরকম নাও যে নিচের দিকে একই ক্ষেত্রফল বিশিষ্ট তুমি একটা পাত্র নাও এইরকম টাইপের, ঠিক আছে, একটা পাত্র এরকম আকৃতি, আর একটা তুমি পাত্র নাও যে নিচের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা কি সেম, এখানে যে পাত্র, সে পাত্রটা তুমি ধরে নাও কি এইরকম। তাহলে দেখো এখানে এই যে পাত্র নিচের ক্ষেত্রফল যা, এটার ক্ষেত্রফল তাই, কিন্তু এটাতে দেখো কি আছে, বেশি পরিমাণে জল থাকবে, এটাতে কি কম পরিমাণ জল থাকবে। এবার এখানে এই পাত্রের নিচে যদি তুমি একটা বিন্দুতে চাপ বার করো তাহলে এর উচ্চতাটা যদি ধরো এরকম সেম থাকে, তাহলে এইটাতে যা প্রেশার হবে এটাতে কি প্রেশার কি হবে, সেম হবে। তাহলে দেখো এমনি সাধারণ দৃষ্টিতে আমাদের মনে হচ্ছে বা মনে হতে পারে যে এইখানে এইটাতে তো বেশি তরল আছে, ঠিক আছে, তাহলে এইটাতে চাপ বেশি হওয়া উচিত, আর এটাতে কম তরল আছে, এটাতে কি চাপ কম হওয়া উচিত। এটাতেও দেখো যে এটা যেহেতু বড় পাত্র, তাহলে একই গভীরতায়, সে একই গভীরতায়, তাহলে এখানে চাপটা যা হবে, এখানে একই গভীরতায় পাত্রটা যদি ছোট হয় তাহলে চাপটা কি হবে, একই হবে। তাহলে এখানে দেখো যে আমাদের সাধারণ দৃষ্টি, সেই সাধারণ দৃষ্টিতে কি মনে হচ্ছে যে আলাদা হওয়া উচিত ছিল। তাহলে এই যে ঘটনা, এই ঘটনাটাকে বলা হচ্ছে কি হাইড্রোস্ট্যাটিক্স প্যারাডক্স বা উৎস্থিতিক কূট। ঠিক আছে, তাহলে কোনো বিভিন্ন আকৃতির যদি আমরা একই ক্ষেত্রফল যুক্ত বা একই যে নিচের যে ক্ষেত্রফল, তলদেশের ক্ষেত্রফল সম্পন্ন বিভিন্ন ধরনের পাত্র নিই এবং বিভিন্ন আয়তনের যদি তাতে তরল থাকে, তাহলে ওই যে তলদেশের যে বিন্দু, সেই তলদেশের বিন্দুতে বিভিন্ন পাত্রের ক্ষেত্রে কী হবে, তার যে প্রেশার, সেই প্রেশারের যে ভ্যালু, সে প্রেশারের ভ্যালু কী হবে, সেম হবে। তাহলে এই যে ঘটনা, এই ঘটনাটাকে বলা হচ্ছে কি উৎস্থিতিক কূট। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা দেখবে। হ্যাঁ, আরেকটা বলছিলাম, তাহলে হ্যাঁ, এবার ইউনলের যে সাম্য, সেই ইউনলের সাম্য বলতে ইউনলটা যদি ধরো এবার বিভিন্ন ব্যাসার্ধের হয়, অর্থাৎ দেখা যাচ্ছে বাম দিকের ব্যাসার্ধটা একরকম, এরকম ধরো এই দিকটা এরকম মোটা আর এই দিকটা এরকম সরু, তাহলে এখানে দেখো এই দিকটায় কি বেশি পরিমাণ তরল থাকবে আর এই দিকটা কি কম পরিমাণ তরল থাকবে। তাহলে এখানে এটার ক্ষেত্রে দেখো যে একটা লেয়ার পর্যন্ত পারাত থাকলো, তারপরে এই দিকটা তুমি যখনই কেরোসিন ঢালবে তখন এই দিকটা দেখো যদি অল্প পরিমাণে নামে, তাহলে এই দিকটা দেখো এত দূর পর্যন্ত কী করতে হবে, তরলটাকে উঠতে হবে। কেন? কারণ এইখানে যে তরলটা ধরো মানে তরল আমরা জানি কি অসংনম্য, অসংনম্য মানে চাপ প্রয়োগ করেও তাকে আয়তনের পরিবর্তন করা যায় না। ঠিক আছে, তাহলে দেখো এইদিকে যতটা আয়তনের তরল নামবে, এইদিকে কি হতে হবে, তরলের আয়তনটা ততটা পরিমাণে উঠতে হবে, মানে তত আয়তনের তরল এইদিকে উপরে উঠবে। তাহলে এইবার এই দিকটা যেহেতু ধরো মোটা, তাহলে অল্প নামলে এর আয়তন বেশি হবে, আর এইদিকে তাহলে তাকে কী করতে হবে, বেশি পরিমাণে উঠতে হবে।
কিন্তু যদি আমরা একই অনুভূমিক রেখা বরাবর একটা নিই, তাহলে এইখানে চাপ আর এই জায়গাটায় চাপ অবশ্যই কি হবে, সমান হবে। ঠিক আছে, এটা ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে এই দিকে কি হবে, কম পরিমাণে উঠবে, আর যেদিকে সরু প্রান্ত থাকবে সেই দিকে কি বেশি পরিমাণে উঠবে। ওকে, দেখো এরপরে যেটা আমরা দেখব যে ল্যাটারাল থ্রাস্ট অন এ সারফেস ইমার্স ভার্টিক্যালি ইন এ লিকুইড, অর্থাৎ একটা খাড়াভাবে কোনো একটা তলকে যদি তরলের মধ্যে নিমজ্জিত করা হয়, তাহলে তার উপরে যে গড় পার্শ্বঘাত বা মোট যে পার্শ্বঘাত, সে পার্শ্বঘাতের রাশিমালা। ঠিক আছে, দেখো এটা আমরা কিভাবে ক্যালকুলেশনটা করছি, যে একটা এরকম তুমি পাত্র নিয়েছো, এই পাত্রতে একটা নির্দিষ্ট ধরো উচ্চতা পর্যন্ত কি তরল আছে। এবার এখানে যদি তুমি একটা এরকম একটা মানে যে কোনো একটা ধরো তল বলতে তুমি ধরে নাও একটা পাতলা একটা যে টিন, সেই টিনের একটা তলকে তুমি যদি ধরো অনুভূমিক বরাবর রাখো, এরকম যদি রাখো, তাহলে যেহেতু এই টিনটা ধরো সরু, তাহলে এর প্রত্যেকটা বিন্দুতে যে দেখো প্রেশার, সে প্রেশারের যে ইকুয়েশন, সেই প্রেশারের ইকুয়েশনটা কি সেম হবে। এবার ওই যে ওই পাতটাকে তুমি যদি ওইভাবে না রেখে এইভাবে ধরো রাখো, একটা ধরো পাত, সেই পাতটাকে তুমি খাড়াভাবে এখানে এরকম রেখে দিয়েছো, তাহলে খাড়াভাবে যদি তোমার এরকম রাখা থাকে, তাহলে দেখো এখানে উপরের যে বিন্দু, সেই উপরের বিন্দুতে বা উপরের বিন্দুটা বা উপরের যে তল, সে বা উপরের যে রেখা, তুমি ধরে নাও এটা এই যে আমরা নিয়েছি এটা এ বি সি ডি, একটা কি তল। ঠিক আছে, তাহলে দেখো উপরের এবি রেখাটা যতটা গভীরতায় থাকবে, সিডি রেখাটা কি আরো বেশি গভীরতায় থাকবে, তাহলে এইখানে কি হবে, বেশি পরিমাণে চাপ পড়বে, আর উপরের যে তল, সেই চাপ উপরের তলটা থেকে কম পরিমাণে চাপ পড়বে। ঠিক আছে, তাহলে এখানে এর উপরে যে গড় পার্শ্বঘাত, সে গড় পার্শ্বঘাতের ভ্যালু কত হবে, তাহলে তুমি ধরে নাও এখানে এবিসিডি একটা এখানে এই যে তল, সেই তলটা তুমি ধরে নাও দৈর্ঘ্য কত এ, আর প্রস্থ হচ্ছে কত বি, আর এখানে উপরের যে তল, সেই উপরের তলটা তুমি ধরে নাও এইচ উচ্চতায়, মানে এইচ গভীরতায় আছে। এখানে এবি যে রেখা, সেই এবি রেখাটা কি এইচ গভীরতায়। এবার ধরো যেটা বলছিলাম যে অনুভূমিক রেখা থাকলে, অর্থাৎ এই যে তল, সেই তলটা যদি এরকম ভাবে থাকে, তাহলে দেখো এবি আর সিডি তার গভীরতা কি হবে, সেম হবে, তাহলে প্রত্যেকটা বিন্দুতে চাপের মান কি হবে, সমান হবে। কিন্তু এটা যদি এরকম ভার্টিক্যালি থাকে, তাহলে প্রত্যেকটা বিন্দুতে চাপের ভ্যালু কি সমান হবে না, কেন, কারণ এখানে উচ্চতাটা আলাদা হবে। তাহলে এটা যদি এইচ হয়, তাহলে নিচের যে সিডি সেটা কি হবে, দেখো এইচ প্লাস কত হবে, বি হবে, তাই না। তাহলে দেখো এখানে এবার উপরের যে তল, অর্থাৎ এবি রেখা বরাবর যে চাপ, সেই এবি রেখা বরাবর চাপ কত হবে, দেখো এবি রেখা বরাবর চাপ, রেখা বরাবর যে চাপ, সেই চাপটা কত হবে, দেখো এটা হবে এইচ রো জি। ঠিক আছে, আর নিচে যে সিডি বরাবর, তাহলে সিডি রেখা বরাবর যে চাপ, এটি ইকুয়াল টু কত হবে, দেখো এইচ প্লাস বি ইন্টু কত, রো জি। ঠিক আছে, একটু ওয়েট করো। দেখো তাহলে এখানে উপরের যে রেখা, সেই উপরের রেখাতে চাপ এইটা, নিচেরটা এইটা, তাহলে দেখো এখানে উপরের রেখাটা থেকে চাপ কম হবে আর এটা থেকে বেশি। তাহলে দেখো এখানে আস্তে আস্তে যত নিচের দিকে নামবো, তত চাপটা কি হবে, বেশি হবে, বা নিচ থেকে যত উপরের দিকে উঠবো, চাপটা কি হবে, কম হবে। তাহলে এই যে তল এ বি সি ডি যে তল, সেই তলের উপরে তাহলে গড় চাপ কত হবে, তাহলে দেখো এখানে কি অবশ্যই একটা গড় চাপ নিতে হবে, কেন, কারণ এখান থেকে যত আস্তে আস্তে নিচের দিকে নামবো, চাপ কি হবে, বেশি হবে। তাহলে এইখানেও আমরা এইচ রোজি বলতে পারবো না, আবার এইখানে দেখো এই জায়গাটাই বলা যাবে। তাহলে এখানে আমরা গড় চাপ কিভাবে বার করব, দুটো চাপ যোগ করে তাকে কি 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এখানে দেখো তলের উপরে, তাহলে এ বি সি ডি তলে গড় চাপ, ঠিক আছে, তাহলে গড় চাপ কত হবে, তাহলে গড় চাপ হবে দেখো এইচ রো জি প্লাস কত, এইচ প্লাস বি রো জি ডিভাইডেড বাই কত 2। অবশ্যই এটা হবে, কেন, কারণ উপরের চাপটা এইচ রো জি আর নিচেরটা এটা। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি যে গড় চাপ মানে কি, এখানেও এইটা হবে, এখানেও এইটা হবে, যে কোনো বিন্দুতে কি চাপের যে ভ্যালু, সেই চাপের ভ্যালুটা কি গড় চাপের সঙ্গে সমান হবে। মানে এটা দেখো এইচ রো জি প্লাস এইচ রো জি প্লাস কত হবে, বি রো জি, এটা হলো ডিভাইডেড বাই কত 2। তাহলে এটা করলে দেখো 2h রো জি প্লাস বি রো জি ডিভাইডেড বাই কত 2, তাহলে 2 দিয়ে ভাগ করে দিয়ে তুমি রো জিটা কমন নাও,
তাহলে দেখো এটা তোমার আসবে এইচ প্লাস বি বাই টু ইন্টু কত রো জি। ঠিক আছে, তাহলে এইটা হলো কি ওই যে তল, সেই তলের উপরে যে গড় চাপ। ঠিক আছে, এবার যদি আমরা তার উপরে গড় বল বার করি বা পার্শ্ব মানে ঘাত বার করি, তাহলে এখানে দেখো যে বল বা ঘাত, সে বল বা ঘাত সমান কি হয়, সেটা সমান হবে তোমার যে চাপ ইন্টু কি ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে ওই তলটার উপরে যে গড় পার্শ্বঘাত, তাহলে সে পার্শ্বঘাত কত হবে, তাহলে দেখো গড় পার্শ্বঘাত, সে পার্শ্বঘাতের ভ্যালু তাহলে কত হবে, দেখো এই চাপ ইন্টু কি তার ক্ষেত্রফল, তাহলে দেখো এইচ প্লাস কত বি বাই টু ইন্টু রো জি ইন্টু কত হবে এবি। তাহলে এবিটা কি হবে, ক্ষেত্রফল হবে, তাহলে এবিটা ক্ষেত্রফল, তাহলে এর উপরে কি হবে, এটা তাহলে ওর যে পার্শ্বঘাত, সে পার্শ্বঘাতের কি ক্যালকুলেশন হবে। ঠিক আছে, তাহলে এখানে এই যে পার্শ্বঘাতের যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটা কি তোমরা ভালো করে মনে রাখবে যে যে কোনো একটা তল, সেই তল যদি কোনো একটা তরল, সেই তরলের মধ্যে উলম্বভাবে বা লম্বভাবে বা ভার্টিক্যালি যদি এরকম রাখা থাকে, তাহলে তার উপরে যে টোটাল বা গড় যে পার্শ্বঘাত, সেই পার্শ্বঘাতের যে ইকুয়েশন, সেটা কত এইচ প্লাস বি বাই টু ইন্টু রো জি ইন্টু কত এবি। ঠিক আছে, এবিটা কি ক্ষেত্রফল। আচ্ছা দেখো ইউনল সংক্রান্ত একটা এবার প্রবলেম করব, সেই প্রবলেমটা করে আজকের যে ক্লাস সেটা শেষ হবে। ঠিক আছে, এটা যে প্রবলেমটা করব সেটা তোমাদের বই এমসিকিউতে আছে। দেখো প্রবলেমটা আমি পড়ছি যে সমান প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি ইউনলে কিছু পারদ আছে, এর এক বাহুতে জল এবং অপর বাহুতে তেল ঢালা হলো। ইউনলের দুই বাহুতে পারদ একই লেভেলে থাকলে এবং জলের উচ্চতা হলো 10 সেন্টিমিটার এবং তেলের যে উচ্চতা সেটা হলো কত 12.5 সেন্টিমিটার। তেলের আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করো। ঠিক আছে, তাহলে দেখো এটা যে এরকম একটা ইউনল, সেই ইউনলটা কি সমান ব্যাসযুক্ত নিয়েছে। ঠিক আছে, তাহলে সমান ব্যাসযুক্ত একটা ইউনল যার কি আছে একই উচ্চতা পর্যন্ত পারদ আছে। তাহলে এইটা ধরো পারদ, এতটা পারদ থাকলো, দিয়ে কি করা হয়েছে, একদিকের যে অংশ, সেই একদিকের অংশে তোমার জল ঢালা হয়েছে আর একদিকের অংশে কি কেরোসিন ঢালা হয়েছে। তাহলে এই দিকের অংশ তুমি ধরে নাও কি জল ঢাললে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে তোমার ধরো জল, আর এইদিকে কি করা হয়েছে, কেরোসিন ঢালা হয়েছে। তাহলে এইটা তুমি ধরে নাও কি কেরোসিন। ঠিক আছে, তাহলে দুটো বাহুতে একদিকে কি জল ঢালা হয়েছে আর একদিকে কি কেরোসিন ঢালা হয়েছে। যেখানে জলের যে উচ্চতা সেটা হয়েছে তোমার কত বলেছে, জলের উচ্চতা 10 সেন্টিমিটার, আর কেরোসিনের যে উচ্চতা সেটা হয়েছে তোমার 12.5 সেন্টিমিটার। ঠিক আছে, এবার জানতে চেয়েছে যে তেলের আপেক্ষিক গুরুত্ব কত হবে। দেখো আপেক্ষিক গুরুত্ব এর আগের দিন দেখেছি, আপেক্ষিক গুরুত্ব হচ্ছে যে কোনো একটা মানে পদার্থের ঘনত্ব আর 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্বের যে অনুপাত, সেই অনুপাতটাকে কি বলা হয়, আপেক্ষিক গুরুত্ব বলা হয়। তাহলে দেখো একটু আগে আমরা দেখলাম ইউনলের যে সাম্য, সেই ইউনলের সাম্যের ক্ষেত্রে কি হয়, H1 বাই H2, এটা সমান কি রো 1 বাই কত রো 2। ঠিক আছে, এটা আমরা জানি। তাহলে এখানে তুমি ধরে নাও এটা জল, এটা H1 আর এটা কত H2। তাহলে এখানে দেখো কত হবে 10 বাই 12.5, এটা ইকুয়াল টু কি হবে রো 1। রো 1টা তাহলে কি জলের ঘনত্ব, না স্যার উল্টো লিখলাম, এখানে H1 বাই H2 এটা সমান কি রো 2 বাই কত রো 1 এটা হয়। তাহলে H1টা যেহেতু জলের উচ্চতা, তাহলে রো 1টা কি হবে জলের ঘনত্ব, আর পারদের যে ঘনত্ব সেটা আমরা ধরে নেব কত রো 2। তাহলে এবার জলের যে, এবার দেখো এখানে যেগুলো আছে সেগুলো কি সিজিএস পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে জলের যে ঘনত্ব, সেই জলের ঘনত্ব কত হয় 1 হয়, তাই না। তাহলে সিজিএস পদ্ধতিতে জলের ঘনত্ব কত 1। তাহলে দেখো এখানে পারদের যে ঘনত্ব, সেই পারদের ঘনত্ব রো 2, এটা ইকুয়াল টু কত আসবে 10 বাই 12.5। ঠিক আছে, তাহলে এটা কি আসলো 10 বাই 12.5। তাহলে এখান থেকে দেখো পারদ যেটা, সেই পারদের আমরা কি পাবো, ঘনত্ব পাবো। এবার দেখো আমরা এর আগের দিনের যে ক্লাস, সেই ক্লাসে দেখেছি যে সিজিএস পদ্ধতিতে কোনো একটা পদার্থের ঘনত্ব আর সেই পদার্থটার যে আপেক্ষিক গুরুত্ব, সেই আপেক্ষিক গুরুত্ব কি সমান হয়।
তাহলে দেখো সিজিএস পদ্ধতিতে এখানে যদি আমরা পারদের ঘনত্বটা বার করতে পারি তাহলে সেই এখানে ক্যালকুলেটরে বসালে চলে আসবে। তাহলে এই যে ঘনত্ব সেই ঘনত্বটা কি হবে ওর আপেক্ষিক গুরুত্ব, এটা ক্যালকুলেশন করলে মেবি তোমার 0.8 হবে। তাহলে এত কি হবে, এত সেন্টিমিটার সরি এত হবে গ্রাম পার সেমি স্কোয়ার, তাই না, গ্রাম পার সেমি কিউ। এটা হলো কি সিজিএস পদ্ধতিতে পারদের যে ঘনত্ব সেই ঘনত্বটা। এবার এর আপেক্ষিক গুরুত্ব কত হবে, তাহলে আপেক্ষিক গুরুত্ব হবে 0.8, কিন্তু এর কোনো কি ইউনিটটা থাকবে না। কেন, কারণ আমরা দেখেছি এর আগে আপেক্ষিক গুরুত্ব, সেই আপেক্ষিক গুরুত্ব সেটা কি কোনো রকম একক এবং মাত্রা থাকে না। ঠিক আছে, তাহলে এতদূর পর্যন্ত তোমরা একটু ভালো করে দেখবে। এরপরে যে পাস্কালের সূত্র, সেই পাস্কালের সূত্রটা শুরু হবে, ওটা একটু আলাদা, ওই জন্য ওটা নেক্সট ক্লাসে শুরু করব। তাহলে আজকে যেটা হলো যে তরলের যে উপরিতল, সেই উপরিতলটা সবসময় কি অনুভূমিক থাকবে যদি তরলটা স্থির থাকে। তারপরে এখানে যে একটা ইউনল, সেই ইউনলের যে সাম্য, এই ইউনলের সাম্যে দেখবে তোমাদের বইয়ে উদাহরণে বিভিন্ন রকমের প্রবলেম দেওয়া আছে। ঠিক আছে, প্রত্যেকটা প্রবলেম তোমরা ভালো করে দেখবে। তারপরে উদাহরণ যেখানে, সেই উদাহরণেও অনুশীলনী মানে সেট 1 সেট 2 ওখানেও দেখবে অনেক রকম প্রবলেম আছে, সেগুলো করার চেষ্টা করবে। তারপরে একটা তরল, সেই তরলের মধ্যে যদি একটা তলকে ভার্টিক্যালি বা উলম্বভাবে রাখা হয় তাহলে তার উপর যে পার্শ্বঘাত, সেই পার্শ্বঘাতের যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটা কী হবে, ইকুয়েশনগুলো কীভাবে ক্যালকুলেশন মানে লিখে লিখে প্র্যাকটিস করবে, সেই সঙ্গে সঙ্গে ইকুয়েশনগুলো তোমরা কী করবে, ওইগুলো মুখস্থ করে রাখবে। কারণ যখন তোমরা প্রবলেম করবে তাহলে ওই ইকুয়েশনে বসিয়ে দিলে তোমাদের কি ক্যালকুলেশন চলে আসবে। ঠিক আছে, আর বইয়ে যতগুলো উদাহরণ আছে সেই উদাহরণগুলো এই যতটুকু পড়া হলো সেই রিলেটেড উদাহরণে যতগুলো আছে সেগুলো তোমরা ভালো করে অবশ্যই দেখবে। আর এমসিকিউ এবং সেট 1 সেট 2 যে এই রিলেটেড মানে যতটুকু থিওরি হলো এই রিলেটেড যে সব ধরো প্রবলেমগুলো আছে সেগুলো অবশ্যই তোমরা করার চেষ্টা করবে। আমিও করিয়ে দেবো, পরে করে দেবো। ঠিক আছে, তাও তোমরা একবার ভালো করে নিজেরা চেষ্টা করবে, আর যতটুকু হলো ওইটুকু অবশ্যই লিখে লিখে ভালো করে প্র্যাকটিস করবে। তার মধ্যে আজকে যেটা হলো তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে তোমার ইউনলের যে ইকুইলিব্রিয়াম, যে সাম্য, সেই ইউনলের সাম্যটা তোমাদের পরীক্ষার জন্য বা এখান থেকে দেখবে সাধারণত একটা যে ম্যাথামেটিক্যাল প্রবলেম, সে প্রবলেম থাকে এবং এখান থেকে নিটেও কোশ্চেন আসে। এই ইউনলের যে সাম্য এখানে ধরো বিভিন্ন রকমের দিয়ে দিতে পারে, দেখবে তোমাদের বইয়ে প্রচুর বিভিন্ন ধরনের কি উদাহরণ আছে, সে অবশ্যই উদাহরণগুলো ভালো করে দেখবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত হলো, তোমরা অবশ্যই ভালো করে দেখবে।